হঠাৎ ইফাস রুমে ঢুকলো। রোহান কথা বলছে আর অতসী হেসে হেসে তার উত্তর দিচ্ছে। ইফাস বিদ্যুৎ গতিতে অতসীর দিকে প্লেটটা ছুঁড়ে ফেলে দিয়ে অতসীর মুখ চেপে ধরে অতসীর চোখ দিয়ে পানি পড়তেই রোহান এসে ইফাসকে ধাক্কা দেয়। ভাইয়া, এটা কি করছো? ভাবি ব্যথা পাচ্ছে তো। ভাবি ব্যথা পাচ্ছে নাকি তুই ব্যথা পাচ্ছিস তা তো দেখতেই পাচ্ছি। ভাইয়া, তুমি কি পাগল? এত নিচু মন মানসিকতা। রোহান, তুই চলে যা আমার সামনে থেকে। আমার বউয়ের আশেপাশেও কখনো আসবি না। বউ কাকে বলছো ভাইয়া? অত্যাচারের পাত্র বলতে পারো। আসার পর থেকেই দেখছি ভাবিকে তোমরা কিভাবে রেখেছো। একটা মানুষ এত মানসিক শারীরিক অশান্তির মধ্যে কিভাবে থাকতে পারে বলতে পারবা? আমার বউ আমাকে বুঝতে দে। রোহান আর কোনো কথা বলল না, রুম থেকে বের হয়ে গেল। রানু বেগম এক কোণে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে, ভয় পাচ্ছে যদি অতসীর গায়ে আবার হাত তোলে। ইফাস রানুর দিকে তাকিয়ে চিৎকার করে বলল, দাঁড়িয়ে তামাশা দেখছেন এখানে? যান, আপনার কাজ করেন। যাচ্ছি ভাইজান। ইফাস অতসীর সামনে গিয়ে বলল, এই ড্রেস পরেছিস কেন? ভুল হয়েছে। এখন থেকে বাথরুমে গেলেও আপনার অনুমতি নিয়ে যাব। সব সময় ঠোঁটের সামনে কথা প্রস্তুতি থাকে। আমি কথা বলতে লেট হতে পারি, কিন্তু তোর উত্তর দিতে লেট হয় না। এখন কি কথাও আপনার অনুমতি নিয়ে বলবো নাকি? আর একটা কথা বললে। অতসী ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, কি থাপ্পড় মারবেন তো? রোহানের সাথে কথা বলবি না। আপনি যখন সুমির সাথে ঢলাঢলি করেন আমি কিছু বলি? সুমি আমার বোন, রোহানও আমার ভাইয়ের মতো। ভাই থেকে বড় হতে বেশি সময় লাগে না, বোন থেকে বউ হতেও বেশি সময় লাগে না। ইফাস থাপ্পড় দেওয়ার জন্য হাত বাড়াতেই অতসী হাতটা ধরে ফেলে। সাবধান ইফাস চৌধুরী। মেয়েরা যেমন সহ্য করতে জানে তেমনি প্রতিবাদও করতে জানে। যেভাবে ভালোবাসতে জানে, কষ্ট পেলে সেভাবে আঘাত করতেও জানে। কিন্তু মেয়েরা তো মায়ের জাত, তাই সব সময় তাদের অগ্নিরূপটা দেখায় না। এমন কিছু করবেন না যাতে আমি আমার ভালোবাসা ভুলে গিয়ে আঘাত করার জন্য অগ্রসর হই। মুখে কথা ফুটেছে বেশ, তাই না? তো কি করবেন? সময় হলে সব দেখবি কি করি আর না করি। ওকে, আশায় থাকলাম আপনার সিনেমা দেখার। সিনেমা মানে? আপনি যা দেখাবেন তা সিনেমার থেকে কম হবে না। আমি শিওর গায়ে হাত তুলতে চাচ্ছি না। কথাটা বলেই ইফাস রুম থেকে বের হয়ে যায়। অতসী পাশে রাখা টেবিলের উপর থেকে পানি খেয়ে আবার শুয়ে পড়ে। এত মানসিক অশান্তি আর নিতে পারছে না সে। এখান থেকে বের হতে পারলেই শান্তি। বেশ কয়েকদিন কেটে গেল। রোজ সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানানো, গোষ্ঠী শুদ্ধ লোকের সকল কাজ করে দেওয়া, দুপুরে রান্না, সবাইকে খাবার খাওয়ানো, আর রাতে ক্লান্ত শরীরে একটা অমানুষের শয্যাসঙ্গী হওয়া। কারণে অকারণে কথা শোনা আর শারীরিক অত্যাচারের মধ্য দিয়ে অতসী নিজেকে মানিয়ে নেওয়ার অনেক চেষ্টা করেছে। তাও কেন জানি অমানুষগুলোর সাথে নিজেকে মানিয়ে নিতে পেরে উঠছে না। সহ্য কর সহ্য কর শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। নায়িকাদের মতো ছাদে বসে বসে যে ঢং করছো, তো বাসার কাজ করবে কে? কথাটা শুনেই পিছনে তাকিয়ে দেখলাম সুমি। আমি নায়িকা হলে তো খলনায়িকা মিলিয়েছো ভালো। তোর মতো বেদ্যপ মাইয়া আমার বাপের জন্মে দেখিনি। নাও, তোমার জন্মে দেখে নাও। যাও নিচে গিয়ে কাজ করো। তোমার খাইও না পড়িও না, তাহলে তোমার কথা শুনবো কেন? তুমি তো এ বাড়িতে উড়ে এসে জুড়ে বসেছো। এই যে আসছো আর যাওই না। তুই আমাকে কি বললি? তোকে যদি এই বাসা থেকে না বের করেছি তাহলে আমার নামও সুমি না। যাও প্লিজ, আমাকে এই বাসা থেকে বের করে দাও। আমি নরক থেকে বের হতেই চাই। সুমি দৌড়ে নিচে চলে গেল। আমিও আস্তে আস্তে নিচের দিকে যেতে লাগলাম। প্রায় দুপুর হতে চলল, রান্না বসাতে হবে। ইদানিং সুমি আমার সাথে আঠার মতো লেগে আছে। আল্লাহ আমাকে এই কোন পরীক্ষায় ফেলেছে কে জানে। আমি কিচেনে ঢুকে সবজিগুলো ফ্রিজ থেকে বের করলাম। রানুকে ডাকতে বাহিরে যেতেই আমার শাশুড়ি সিংহের মতো গর্জন দিয়ে বলল, তুই সুমিকে কি বলেছিস? কিছু বলিনি মা। হঠাৎ উনি আমার চুলের মুঠিতে ধরে আমাকে টানতে টানতে রুম থেকে বের করে দেয়। ব্যথা সহ্য না করতে পেরে আমি ওনার হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই উনি নিচে পড়ে যায়। নিচে পড়ে জোরে চিৎকার দিয়ে কান্না শুরু করে দেয়। মায়ের কান্না শুনে ইফাস রুম থেকে দৌড়ে বের হয়ে আসে। ইফাস বের হয়ে ওনাকে উঠিয়ে রুমে নিয়ে যায়। আমি এখনও দরজার বাইরে বসে বসে কাঁদছি। বেশ কিছুক্ষণ পর ইফাস এসে আমার চুলের মুঠিতে ধরে টানতে টানতে বলল, আমার মাকে মেরে আবার নাটক করছিস? গেটের সামনে মেন রাস্তায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে যায়। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুই আমার মাকে মেরেছিস? আমার বাসায় তোর আর কোনো জায়গা হবে না।
সময় মতো ডিভোর্স লেটার পেয়ে যাবি। আমি ওনাকে মারিনি, উনি তো আমার মায়ের মতো। তোর আর কোনো নাটক আমি দেখতে চাই না। ইফাস দারোয়ানকে বলল গেট লাগিয়ে দিতে। দারোয়ান গেট লাগিয়ে দেয়। আমি চোখ মুছে বসা থেকে উঠে পড়ি। পাশে স্যান্ডেলও নেই। এই রোদে রাস্তা গরম হয়ে আছে। একটা পা ফেললে মনে হয় পাটা পুরো নিচ দিয়ে পুড়ে যাচ্ছে। তাও এসব যন্ত্রণা মনের যন্ত্রণার থেকে তুচ্ছ মনে হচ্ছে। অতসী বাড়ির ভেতরে ঢুকেই মা বলে চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ে। অতসীর মা দৌড়ে এসে মেয়ের এই অবস্থা দেখে অবাক হয়ে যায়। অতসীকে রুমে নিয়ে যায়। অতসীর মা সাথে সাথে অতসীকে জিজ্ঞেস করে কি হয়েছে। অতসী কিছুক্ষণ চুপ করে থাকে। চুপ করে থাকতে দেখে শিমু নীলু দুজনে নিষেধ করে এখন কিছু জিজ্ঞেস করার জন্য। অতসীকে ওয়াশরুম দিয়ে বাহিরে দাঁড়িয়ে আছে নীলু। অতসীর মা ইফাসকে ফোন দিয়ে ঘটনাটা জানতে পারল, কিন্তু অতসীর মায়ের বিশ্বাসই হচ্ছে না অতসী এমন কাজ করবে। না, কখনোই না। অতসী কখনো বড়দের গায়ে হাত তুলবে না। সে যতই অপরাধ করুক না কেন, মেয়েকে ছোট থেকে বড় করেছে, কখনো তো এমন হয়নি। অতসীকে আদর করে ডেকে যে কাজটা দিত তা কষ্ট হলেও করে দিত, যা বলতো তাই শুনতো। বড় হয়েও কোনো কাজের অবাধ্য হয়নি। অত লক্ষ্মী মেয়ে কি কখনো কাউকে মারার মতো কাজ করতে পারে? রাতে হঠাৎ অতসী জ্ঞান হারিয়ে ফেলে। শরীরটাও দুর্বল, তাই বাসায় একটা ডাক্তার ডাকলো। ডাক্তার এসে বসে চেক আপ করার পর যা বলল তার জন্য কেউই প্রস্তুত ছিল না। উনি প্রেগনেন্ট, প্রায় 3 মাস হয়ে যাচ্ছে। ওনার খাওয়া দাওয়াতে অনেক অবহেলা করেন। ঠিকমতো পুষ্টিকর খাবার খাওয়াবেন। আর কিছু টেস্ট লিখে দিয়ে গিয়েছি, তা করাতে ভুলবেন না। কথাটা শুনে অতসীর চোখ দিয়ে স্রোতের মতো পানি গড়িয়ে পড়ছে। এতটা কেয়ারলেস, নিজের ভেতরে ছোট্ট একটা প্রাণ বেড়ে উঠছে। তা একটু ঘুণাক্ষরেও টের পায়নি। ওই পাষাণ অত্যাচারী বংশের বাচ্চা হওয়ার থেকে না হয় ভালো ছিল। গর্ভের কলঙ্ক এটা। অতসী কথাটা শুনে জোরে চিৎকার করে ওঠে, মা, ও আমার সন্তান। ওর পিতার পরিচয় যাই হোক না কেন, আমি ওর মা। এই সন্তান রেখে কি করবি? তুমি যখন আমাকে গর্ভধারণ করেছিলে তখন কি একবারও ভেবেছিলে আমাকে তোমার পেটে রেখে কি করবে? তুই আর এই বাচ্চাটা এক নয় অতসী। অতসী খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, কেন? তোর বাবার সাথে বরাবরই আমার সম্পর্ক ভালো ছিল। আমাকে অনেক যত্ন নিত। সেখানে ইফাস তোর ছায়াটাও সহ্য করতে পারে না। তারপর তোরা দুজনেই ডিভোর্সের কথা ভাবছিস। ডিভোর্স হয়ে গেলে এ বাচ্চাকে খাওয়াবে কি? আল্লাহ কাউকে সৃষ্টি করলে তার রিজিকও দিয়ে দেয়। আল্লাহ সবার রিজিকের মালিক। তোমাকে এগুলো না ভাবলেও চলবে। তাও সেই তো আমাদের ঘাড়ে এসেই পড়বি। মা, চিল্লিয়ে কি হবে? আমাদের ঘাড়েই তো চেপে বসবি। ডিভোর্স তো হলোই না, তার আগেই তোমার এত চিন্তা। মেয়ের হলে বুঝবি কত জ্বালা। তার থেকে ভালো ডিভোর্সের প্রয়োজন নাই। বাচ্চাটা হলে দেখবি সব ঠিক হয়ে যাবে। হয়তো বাচ্চাটাই তোদের সম্পর্ক আবার জোড়া লাগাতে পারে। মা, হয়েছে, অনেক বলেছ। এখন আমার সামনে থেকে চলে যাও। অতসী বালিশে মুখ বুজে কাঁদছে। কাঁদবেই না বা কেন? যখন শুনেছিল মা হবে, তখন তো মনের ভিতরে সুপ্ত অনুভূতিগুলো নাড়াচাড়া দিয়ে উঠেছিল। এমন অনুভূতি এইটুকু জীবনে কখনো অনুভব হয়নি। হয়তো ইফাস অনেক অত্যাচার করেছে, কিন্তু বাচ্চাটা তো আল্লাহর দান। অতসীর কত শত স্বপ্ন বুনতো বিয়ের আগে। ছোট্ট একটা সংসার হবে, মা হবে, ছোট ছোট হাত পাগুলো বারবার ছুঁয়ে দেখবে, ছোট মুখটাতে অসংখ্য চুমু দিয়ে ভরিয়ে দিবে। আর যখন কান্না করবে তখন হাজার গল্পের ঝুড়ি খুলে বসবে। আদর করে বুকে জড়িয়ে সে কি আনন্দ। আর বরটা খুব আদর করবে। প্রতিদিন কাজ শেষে বাসায় ফিরে আর যাই হোক ভালো করে দুটো কথা বলবে। কিন্তু সবার ভাগ্য তো আর এক নয়। অতসী জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। এত কষ্টের মধ্যেও কেন জানি আনন্দ লাগছে। আসার পর থেকে কেউ একবার কল দিয়েও জিজ্ঞেসও করেনি কেমন আছি। নিজেই নিজের বোকামির কথা ভেবে হাসি পাচ্ছে। যারা বাসা থেকে বের করে দিল তারা নাকি আবার কল দিয়ে জিজ্ঞেস করবে কেমন আছে। আপু, তুই কি পাগল হয়ে গেছিস? এভাবে হাসছিস কেন? অতসী হঠাৎ কারো শব্দ শুনে ভয় পেয়ে গেল। পিছনে ফিরে দেখলো শিমু। অনেক দিন হাসা হয় না, তাই একটু হেসে দেখলাম। বাবা ডাকছে কখন থেকে, তুই শুনিসনি? না তো। আচ্ছা তুই যা, আমি বাবার কাছে আসছি। আমি মাথায় ওড়নাটা দিয়ে বাবার রুমের দিকে পা বাড়ালাম। দরজায় দাঁড়িয়ে অনুমতি চাইতেই বাবা জোরে কেঁদে উঠল। আমি দ্রুত গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম। মারে, আমি তোকে এই আগুনের মধ্যে ফেলেছি। আমাকে তুই মাফ করে দিস। তোমার কোনো দোষ নেই বাবা। আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে।
কোনো বাবা মাই চায় না তার সন্তান কষ্টে থাকুক। তুই আর ওই বাড়িতে পা রাখিস না মা। নিজে তো কামাই করতে জানো না, আবার মেয়েকে বোঝো শ্বশুরবাড়ি না যেতে। 2টা মেয়ে আছে, বিয়ে দিতে হবে, সেই খেয়াল কি আছে তোমার? মা, বাবাকে কেন বকছো? বললাম তো আমি তোমাদের সংসারে বোঝা হয়ে থাকবো না। শোন মেয়ে, এত কিছু করে লাভ নেই। ইফাজ আসলে সোজা চলে যাবি। মেয়েদের এত তেজ থাকা ভালো না। অতসী কিছু বলে না, শুধু চোখ মুছে রুম থেকে বের হয়ে আসে। মা তো খারাপ কিছু বলেনি, ভয় পাচ্ছে আমি আমার সন্তান বাড়তি খরচ হয়ে দাঁড়াবো তাই। ভাগ্য কি কখনো পরিবর্তন হবে না? কিন্তু যাই হয়ে যাক, ওই বাসায় আমি যাচ্ছি না তা শিওর। হঠাৎ ফোন বেজে উঠতেই রিসিভ করলো মা। কিছুক্ষণ কথা বলেই ফোনটা আমাকে দিল। হয়তো ইফাস হবে তাই ফোনটা ধরতে চাইনি। মা জোর করে আমার কানে দিয়ে চলে গেল। কণ্ঠটা চিনতে অসুবিধে হলো না। দাদিমা কল দিয়েছে। কেমন আছিস তুই? এই তো দাদিমা, ভালো। আর কত রাগ করে থাকবি? এবার তো বাসায় চলে আয়। সবার ভাগ্যে কি আর সব সুখ থাকে বলো? কদিন পর বাচ্চার মা হবি। এখন এসব রাগ অভিমান ভুলে চলে আয়। আমি আসিনি দাদিমা, বিনা অপরাধে বের করে দেওয়া হয়েছে। নিজের সংসার ধরে রাখতে হয়। বিয়ে হলে কত ঝড়ঝাপটায় কাটাতে হয়। যদি ইফাস ঠিক থাকতো তাহলে সংসার ধরে রাখার চেষ্টা করতাম। যে সংসার আমারই না, তা ধরে রাখার কোনো প্রশ্নই আসে না। অতসী, চলে আয় বোন, এসব জেদ করিস না। একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে। ইফাস পরিবর্তন হবে। ইফাস পরিবর্তন হবে তা আমিও জানি, কিন্তু আমি চলে যাওয়ার পর। আচ্ছা দাদিমা, রাখি, পরে আবার কল দিব। এটুকু বলেই কেটে দিলাম। যত কথা বলবো তত এসব কথা শুনতে হবে। দুপুরে খাবার খেয়ে চোখ বন্ধ করে শুয়ে আছি। অমনি কলিং বেল বাজলো। আমার শরীরটা ভালো নেই তাই আমি উঠলাম না। আগের ন্যায় চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। অতসী ডাকটা শুনে চোখ মেলে তাকাতেই দেখলাম ইফাস এসেছে, সাথে আর একটা লোক। ইফাস আমার দিকে তাকিয়ে বলল, ডিভোর্স চাচ্ছিলে না? তার আগে আমার টাকাটা দিয়ে দাও। কিসের টাকা? ন্যাকা সেজো না, খুব ভালো করেই জানো কিসের টাকা। টাকা দেওয়ার সময় তো আমাকে দেননি, তাহলে এখন আমার কাছে খুঁজছেন কেন? তোমার মা তো নিয়েছে, তাহলে মায়ের কাছে খুঁজুন। ইফাস, বিয়েটাকে তুমি ছেলে খেলা মনে করো না। অতসীর পেটে তোমার বাচ্চা। এখন কিসের ডিভোর্সের কথা বলছো? বাচ্চা মানে? নিজের বউয়ের প্রতি তো কোনো খোঁজই নেই। বাচ্চা তো কি হয়েছে? আমার বাচ্চা আমাকে দিয়ে দিক, শেষ হয়ে গেল ঝামেলা। কেন আপনাকে দিব? তোমার এখন সেই ক্ষমতা হয়নি আমার বাচ্চা নিজের কাছে রেখে মানুষ করার। নিজেই তো খেতে পাবে না। অতসী হেসে বলল, আমি যেহেতু 10 মাস নিজের পেটে রাখার ক্ষমতা রাখি, তাহলে বাকি সময়টাও আমার কাছেই রাখতে পারবো। তার সময় দেখা যাবে। হ্যাঁ, তা তো অবশ্যই। সময় একদিন আপনাকে আমার থেকে খারাপ পরিস্থিতিতে ফেলবে। এত টাকার অহংকার তখন কিছুই থাকবে না। অভিশাপ দিচ্ছ নাকি? সেই সাধ্য কি আমার আছে? এসব না বলে উকিল নিয়ে এসেছি, ডিভোর্স পেপারে সাইন করে দেন। শরিয়ত মোতাবেক অন্তঃসত্ত্বা অবস্থায় তালাক দিলে তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত তালাক কার্যকর হয় না। না বলে উকিল নিয়ে এসেছি, ডিভোর্স পেপারে সাইন করে দেন। শরিয়ত মোতাবেক অন্তঃসত্ত্বা অবস্থায় তালাক দিলে তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত তালাক কার্যকর হয় না। ওকে, তাহলে পরেই দিব। আমার টাকা রেডি রেখো। অতসী আর কোনো কথা বলল না। ইফাস উকিল নিয়ে বের হয়ে গেল। এখন আর কান্না করতে ইচ্ছে হয় না। আর কত কান্না করবে, এখন অভ্যেস হয়ে গেছে। জানালা দিয়ে বাহিরে তাকাতেই দেখলো সন্ধ্যা হয়ে এসেছে প্রায়, তাই আর রুম থেকে বের হলো না। শিমু, নীলু দুজন একটা প্লেট হাতে করে রুমে নিয়ে ঢুকেছে। আপু, বলো তো এটাতে কি আছে? অতসী কিছুক্ষণ ভেবে বলল, মনে করতে পারছি না। আচ্ছা, একটা অপশন দেই। খাবারটা তুই খুব বেশি পছন্দ করিস, আর আমরা তোকে মাঝে মাঝেই বানিয়ে খাওয়াতাম। কত কিছুই তো আছে আমার পছন্দের। এখন কোনটা রেখে কোনটা বলবো? পারবি না তো? মনে আসছে না। প্লেটটা অতসীর সামনে বলল, নারকেল আর চিনি দিয়ে মুড়ি মাখিয়ে এনেছি। এটা বলতে পারলি না? অতসী ছু মেরে হাত থেকে টান দিয়ে প্লেটটা নিয়ে কোনো কথা না বলে খাওয়া শুরু করলো। এটা দেখে শিমু, নীলু দুজনেই হাসছে। যাক, মনটা একটু ভালো হয়েছে হয়তো। আমাদের দিবি না নাকি? এমনভাবে খাচ্ছিস, পরে তো কিছুই পাবো না। একটা হাসি দিয়ে দুই বোনকে বলল, হাত পাততে। শিমু, নীলু হাত পেতে দিতেই দুজনকে এক মুঠ করে 2 মুঠ মুড়ি তাদের হাতে দিল। আপু, এতটুকুই কি খাবো বল? না খেলে রেখে চলে যা। আচ্ছা, প্লেটটা এদিকে দে, এটুকু মুড়ি মাখা রেখে চলে যায়।
অতসী প্লেট দিতেই নীলু প্লেটটা নিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। সাথে অতসী, শিমুও দৌড়ে পিছনে ছুটে যায়। সেই আগের খুনসুটিগুলো আবার ফিরে পেয়েছে। 3 বোনে চিল্লাচিল্লিতে বাড়ি মাথায় উঠিয়ে রেখেছে। অতসীর বাবা কান্না করছে। মেয়েদেরকে তো এভাবেই হাসি খুশি দেখতে চেয়েছিল, এভাবেই সব সময় হইচই করবে তাই তো চেয়েছিল। কিন্তু হঠাৎ কি পাপের জন্য আল্লাহ এই বিয়ে নামক নরকে অতসীকে পাঠিয়েছেন কে জানে। অতসী সোফায় বসে প্রচণ্ড হাঁপাচ্ছে। এটা দেখে নীলু, শিমু খুব ভয় পেয়ে যায়। একজন দৌড়ে যায় পানি আনতে, অন্যজন হাত পাখা দিয়ে বাতাস করতেছে। শিমু পানি আনতেই এক নিমেষে পানিটা শেষ করে ফেলল। অতসী কোনো রকমে উঠে বেডে গিয়ে শুয়ে পড়ল। এভাবে দৌড় দেওয়াটা ঠিক হয়নি। বোঝা উচিত ছিল আমি এখন একা না। ভাবতেই ভালো লাগে, কদিন পর ছোট্ট একটা বাচ্চা আসবে। আলমারিটা আমার জায়গায় বাচ্চাটার জামাকাপড় দখল করবে। মাঝরাতে কান্নার শব্দে ঘুম ভেঙে যাবে। শত কষ্ট হলেও ঘুম ঘুম চোখ নিয়ে বাচ্চাটাকে শান্ত করার চেষ্টায় মগ্ন থাকব। শত কষ্টের মধ্যে তার মুখখানা একবার দেখলে সকল কষ্ট নিমিষেই উড়ে যাবে। এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে আজান দেওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠলাম। নামাজ পড়ে ঘরের টুকটাক কাজ করতে লাগলাম। একটু কাজ করলে কেউ আর বলতে পারবে না শুধু বসে বসে খাই। তুই এত সকালে উঠে কাজ করছিস কেন? মা রেগে এসে আমাকে কথাটা জিজ্ঞেস করলো। আমি স্বাভাবিক থেকেই উত্তর দিলাম, এমনি বসে থাকতে ভালো লাগে না তাই। হ্যাঁ, আমার 10 টাকার কাজ করে আবার অসুস্থ হয়ে পড়বি, পরে আবার 1000 টাকা টান দিবে। মনে মনে ভেবেছিলাম আমি কাজ করি এটা দেখে খারাপ লাগার কারণেই মা কথাটা জিজ্ঞেস করেছে। এখন জানতে পারলাম টাকার কথা ভেবে জিজ্ঞেস করেছে। মুচকি হাসি দিয়ে বললাম, সে তোমার ভাবতে হবে না মা, আমি এবার অসুস্থ হব না। আল্লাহর কাছে রোজ চাই যেন আমি সম্পূর্ণ সুস্থ থাকি, কোনো কাজে তোমাদের একটা টাকাও না লাগে। সবার দোয়া তো আর কবুল হয় না, সে আল্লাহই ভালো জানে। তোমাকে এসব নিয়ে না ভাবলেও চলবে। অতসী কিচেনে ঢুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলো গুছিয়ে রাখছে। অমনি নীলু এসে হাত ধরে কিচেনের বাইরে নিয়ে গেল। অতসীকে একটা চেয়ারে বসিয়ে বলল, আপু, ডাক্তার তোকে পুরো বেড রেস্ট দিয়েছে, আর তুই কাজ করছিস। আমি নীলুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, ডাক্তার তার নিজের দায়িত্ববোধ থেকে বলেছে আমাকে বেড রেস্ট থাকার জন্য, আর আমি আমার দায়িত্ববোধ থেকে কাজ করতে গিয়েছি। সবার কপালে সব সুখ সয় না। তোর যা কাজ আছে সব আমি করে দেব, তুই শুধু বসে বসে বলবি। আমি বসা থেকে উঠে বললাম, এই তো সব কাজ শেষ, তুই পড়তে বস, আমি হাতের কাজগুলো সেরে এখনই রুমে চলে যাব। আপু, বললাম তো আমি করে দিব, পাকামো করতে হবে না, পড়তে বস। নীলু এখনও ছোট, আমার পরিস্থিতিটা সে বুঝতে পারবে না, তাও আমার কাজগুলো যে করে দিতে চেয়েছে তাতেই আমি খুশি হয়েছি। কিচেনে ঢুকে মায়ের জন্য লেবুর পানি বানালাম। লেবুর পানি হাতে নিয়ে মায়ের রুমের দিকে যেতেই দেখলাম একটা কাকিমা এসেছে। আমাকে দেখেই বলল, কেমন আছিস অতসী? হাসি মুখেই উত্তর দিলাম, হ্যাঁ কাকিমা, ভালো। তা শ্বশুরবাড়ি থেকে নাকি চলে এসেছিস? দুদিনও তো খেতে পারলি না শাশুড়ির সাথে মিলে। এখনকার মেয়েদের স্বভাবই এমন, পান থেকে চুন খসলেই বাবার বাড়িতে চলে আসে। শ্বশুর বাড়িতে তো খেতে পারলি না, সেই বোঝা হয়ে তো মা বাবার ঘাড়ে পড়বি। তা আবার শুনলাম বাচ্চাও নাকি হয়েছে। জানিস তো থাকবি না, তা আবার বাচ্চার ঝামেলা করতে গেলি কেন বলতো? কাকিমা, কাকা যখন আপনাকে মারতো তখন আপনি শুধুই কাঁদতেন আর প্রতিদিনকার অত্যাচার সহ্য করেছেন, কিন্তু কখনো প্রতিবাদ করার সাহস আপনার হয়নি। আপনার জামাইয়ের কাছ থেকে দেখে গ্রামের আর কয়েকজন বউ পিটাতো, আর বউয়েরা প্রতিবাদ করলে আপনি উদাহরণ হয়ে থাকতেন যে দেখ ওই বাড়ির আশা তার বউকে কত মারে, মুখ দিয়ে একটা কথাও বের করে না। আর আমাকে দেখে দেখে 10 জন নারী শিখবে অত্যাচারে মুখ বন্ধ করে থাকতে হয় না, প্রতিবাদ করতে হয়। আর বাচ্চাটা আল্লাহর দান। কত মানুষ সারাদিন রাত কান্নাকাটি করেও একটা বাচ্চা পায় না, আর আল্লাহ আমাকে কত সহজেই দিয়ে দিল। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আমাকে নিয়ে আপনার না ভাবলেও চলবে, এত বড় বড় কথা যে ভালো, নিজে তো 2টি পয়সা কামাই করারও মুরদ নেই। মেয়েরা ফেলনা না কাকিমা, আমি চাকুরি করতে পারবো। আমি বাবা মার টাকায় না, বাবা মা আমার টাকায় খাবে। কথাটা বলেই চলে আসলাম। ভুল কিছু তো বলিনি, আমি খুব ভালো করে জানতাম এমন হাজারটা কথা শুনতে হবে। শুনতে হলে হোক না, তাও নিজের স্বাধীন মতো বাঁচতে তো পারবো। কয়েকটা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। এগুলো ধুয়ে বাহিরে নিয়ে রোদে শুকোতে দিলাম। কাপড়ের বালতিটা নিয়ে রুমে ঢুকতেই যাব, ঠিক তখনই অতসী বলে কেউ ডাকে। পিছনে তাকিয়ে দেখলাম তানিয়া বেগম।
আমি গিয়ে সালাম দিলাম। আসসালামু আলাইকুম। রুমে চলুন মা, বসে তোমার সাথে গল্প করতে আসিনি। এই কাগজটায় সাইন করে দাও, আমি এখনই চলে যাব, সময় নেই বেশি। অনেক কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, কিসের কাগজ? ইফাস সুমিকে বিয়ে করবে। যেহেতু তোমাদের ডিভোর্স এখনও হয়নি, তাই অনুমতির জন্য এই পেপারে সাইন করতে হবে। মা, আমার তো অনুমতি দেওয়ার দরকার নেই। আপনার ছেলে বিয়ে করুক বা না করুক, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। তাও বলা তো যায় না, তুমি যদি আবার কোনো ঝামেলা করো। হাসি দিয়ে বললাম, এত সন্দেহ নিয়ে চলে যান তা আমিও চাই না। দেন, আমি সাইন করে দেই। কথাটা বলতেই হাসি মুখে আমাকে পেপারটা এগিয়ে দিল। আমি সাইন করে ওনার হাতে পেপারটা দিতেই হাসি দিয়ে বলল, জানো আমার অনেক খুশি লাগছে। খুশির খবরটা তোমাকেও বলি। আমার খুশি যে তোমার খুশি হবে না তা আমি শিওর। ইফাজের সাথে আমি সুমির বিয়েটা দিব, এটা আমার আগে থেকেই চিন্তা। কিন্তু আমার এই চিন্তার মধ্যে বা হাত ঢুকালো প্রিয়ন্তী। প্রিয়ন্তীকে আমি সব ভুল বুঝিয়ে প্রিয়ন্তীর সামনে ইফাজকে খারাপ প্রমাণ করলাম। ইফাজ যাতে ব্যাপারটা না বোঝে তাই আমি প্রিয়ন্তীর মার সাথে কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করলাম। দুজনের জন্য শপিংও করলাম। কিন্তু বিয়ের ঠিক আগের দিন আমি নিজে সাক্ষী থেকে প্রিয়ন্তী রাহুলের বিয়ে দিলাম। অবশ্য প্রিয়ন্তী আগে থেকেই জানতো যে তাদের বিয়ের দিন তারিখ ঠিক হবে, শপিং হবে, কিন্তু বিয়ে হবে না। ইফাজ গুণ অক্ষরে টের পায়নি সব কলকাঠি আমি নাড়ছিলাম। তারপর আমাকে না জানিয়েই তোমাকে বিয়ে করে নিল। ওই দিন ইফাজকে আমার মেরে ফেলতে ইচ্ছে করছিল, কিন্তু কি করব, বিয়ে যখন করেই ফেলেছে তখন তো আর কোনো কিছু বলার নেই। ভাবতে লাগলাম কি করা যায়। তখন দেখলাম তুমি যে মেয়ে, তোমাকে দিয়ে আমার কোনো কাজ হাসিল করা অসম্ভব। তাই সব ইফাজকে আমি হাতিয়ার হিসেবে ব্যবহার করলাম। ইফাজ চেয়েছিল তোমার সাথে মানিয়ে নিতে, এটা আমাকে বলেছে। তখন আমি তোমার সম্পর্কে ইফাজকে কানে পিষ ঢেলেছি। তোমার ক্ষতি করার আমার কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু ইফাজ তোমাকে রাখুক তা আমি চাইনি। আমার ইচ্ছে তো পূরণের জন্য তোমার সাথে খারাপ ব্যবহার করতে আমি বাধ্য হয়েছি। প্রত্যেক দিন ইফাজের সামনে খারাপ করার জন্য নানা ফাঁদ পেতেছি। কিন্তু এত অত্যাচারেও যখন তুমি ইফাজকে ছেড়ে আসছিলে না, তখন আমি আমাকে মারার নাটকটা করলাম। সুমির বাবা বলেছিল সুমিকে বিয়ে করালে ওনার প্রপার্টির 50% আমার নামে করে দেবে। আর ইফাজ তো আমার ছেলে না, ইফাজ হচ্ছে ইমরুলের ভাইয়ের ছেলে। তাকে দিয়ে যদি আমার স্বার্থ হাতে আসে, তাহলে ইফাজকে কেন হাতছাড়া করব? তাছাড়া ইমরুল স্ট্যাম্প করে দিয়ে গেছে ইমরুলের সব সম্পত্তিও ইফাজের নামে। আবার যাওয়ার সময় আমাকে ডিভোর্স পেপারটাও দিয়ে গেছে। তাহলে বলো, এমন লোকের সংসারে আমি কেন টিকিয়ে রাখবো? কথাগুলো বলেই দীর্ঘশ্বাস নিয়ে বলল, চলি এবার। মনে মনে কি ভাবছো, ইফাজকে সব বলে দেবে, আবার সংসার করবে ইফাজের সাথে? ভুল ভাবছো, তা কখনোই হবে না। ইফাজ কখনো তোমার কথা বিশ্বাস করবে না। মানতে হবে মা, তুমি পাক্কা অভিনেত্রী। খলনায়িকার চরিত্রেও তোমার থেকে ভালো। কথাগুলো শুনেই পেছনে তাকাতেই দেখলো ইফাজ। তানিয়া বেগম খুব ভয় পেয়ে যায় ইফাজকে দেখে। আরে ভয় পাচ্ছ কেন? এত বড় অভিনেত্রী, ভয় পেলে কি আর পরের সিনটা করতে পারবে? ইফাজ, তুই কেন? অন্য কাউকে আশা করেছিলে বুঝি? তুই এখানে আসলি কেন? না আসলে কি তোমার এই রূপটা দেখতাম? আমার মা বাবাকে কি তুমি মেরে ফেলেছো নাকি আছে কোথাও? বাবা, তুই আমাকে ভুল বুঝছিস। আমার কথাটা শোন। আর কি শুনবো? এখন আবার নতুন গল্প সাজাবে, তাই তো? আমি কোনো নতুন গল্প শুনতে চাই না। এত বড় ধোঁকা কি করে দিয়েছো তুমি? অতসীর মা দুজনে একসাথে দেখে আগ্রহ নিয়ে আসে কি হয়েছে জানার জন্য। মাঝখান থেকে কথা কিছুই বুঝতে পারে না, তাই অতসীকে জিজ্ঞেস করে কি হয়েছে। অতসী মুখে হাত দিয়ে চুপ করতে বলে আর দেখতে বলে এখানে কি হচ্ছে। অতসীর মা মাঝখানে বলে ওঠে, ইফাজ বাবা, তোমার মাকে নিয়ে রুমে এসে কথা বলো। উনি আমার মা না, আমার জীবনটাকে নরক বানিয়ে দেওয়ার যন্ত্র। আরে আপনি বলতেন, আমি আপনাকে আমার সব দিয়ে দিতাম। আপনাকে সব দিয়ে দিলে যদি আমি সুখে থাকতাম, তাহলে তাই করতাম। সব কেড়ে নিয়েছেন। এসব না করে আমাকেই মেরে ফেলতে পারতেন। ইফাজ এসে ওনার হাতে থাকা পেপারটা নিয়ে ছিঁড়ে ফেলে। আমার চোখের সামনে থেকে চলে যান আপনি। তানিয়া বেগম আর এক মুহূর্তের জন্যও দাঁড়ালো না, সোজা চলে গেল। অতসীর মা এসবের আগা মাথা কিছু না বুঝে বারবার অতসীকে ইশারা করছে। কৌতূহল ধরে রাখতে না পেরে বলল, অতসী বলবি প্লিজ কি হয়েছে? অতসী কোনো কথা না বলে রুমে চলে গেল। ফ্যানটা হাই স্পিডে ছেড়ে বসে পড়ল। এতক্ষণ কি হলো সব মাথার উপর দিয়ে গেল। অতসী কখনো ভাবে নাই এমন কিছু হবে।
অতসীর মা ইফাসকে এনে অতসীর রুমে বসিয়ে দিল। ইফাসকে বসিয়ে দিয়ে উনি পানি নিয়ে আসলো। পানি এনে ইফাসকে খেতে দিল। আমি বেডে শুয়ে ইফাসের মুখের দিকে তাকিয়ে আছি। চোখ দুটো লাল হয়ে আছে, চোখের পানি টলমল করছে। ইফাস একটু পর পর চোখের কোণে আটকে থাকা পানিগুলো মুছে ফেলছে। কান্না আটকানোর যথাসাধ্য চেষ্টা করছে ইফাস। ইফাস আমার দিকে তাকাতেই আমি চোখ সরিয়ে নেই। ইফাস, বাবা তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার বেড়ে দিচ্ছি। মা, এখন আমি খাবো না। ইফাস ফোন বের করে দাদিমাকে কল দিল। কল দিয়ে অতসীদের বাসায় আসতে বলল। অতসীর মা খুব আগ্রহ নিয়ে বসে আছে, তাই অতসীর মাকে সব খুলে বলতে লাগলো। আমি শুধু চেয়ে চেয়ে সব দেখছি। ইফাস যে আমার উপরে অত্যাচার করেছে সব চোখে ভেসে উঠছে। আমার জীবনের সবচেয়ে খারাপ গিয়েছে এই কটা মাস। সহ্য করেছি অনেক, তার ফল মনে হয় আল্লাহ আমাকে দিয়েছে। বেশ কিছুক্ষণের মধ্যেই দেখলাম হাবিবা বেগম চলে এসেছে। এসেই আমার কাছে এসেছে। কেমন আছিস নাত বউ? এই তো ভালোই। তুমি কেমন আছো? তোদের না ছাড়া আমি কি ভালো থাকতে পারি? ভালো থাকবে না কেন? তোমার নাতি তো আবার বিয়ে করছে, নতুন নাত বউ বাবা। আমার কথা শুনে দাদিমা অবাক দৃষ্টিতে ইফাসের দিকে তাকালো। তুই আবার বিয়ে করবি? এগুলো বাদ দিয়ে বলো, তানিয়া বেগম যে আমার মা না, তা কেন এতদিন বলনি? হাবিবা বেগম নিচের দিকে তাকিয়ে উত্তর দিল। তুই এসব জানলি কোথা থেকে? দাদিমা, আমি তোমাকে যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। দাদু ভাই, তুই যদি কষ্ট পাস যে তোর মা বাবা নেই সেই জন্য। আমার মা বাবা নেই, তোর বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এরপর থেকেই তানিয়া তোকে নিজের ছেলের মতো মানুষ করেছে, তাই জন্য কখনো তোকে আমি বলিনি তোর বাবা মার কথা। তানিয়া আমাকে নিজের স্বার্থের জন্য মানুষ করেছে, এরা তোমরা বুঝতে পারোনি। ইফাস সব কিছু হাবিবা বেগমকে বলে। দাদু ভাই, এত কিছু বুঝিনি রে, মাপ করিস আমাকে। অতসীর মা দাদিমাকে নিয়ে গেলেন, কারণ ওনার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। অতসী আগের ন্যায় বিছানায় শুয়ে আছে। ইফাস আস্তে আস্তে অতসীর পাশে গিয়ে বসে। ইফাসকে আসতে দেখে অতসী চলে যেতে নেয়। ইফাস জোর করে অতসীকে বেডে বসিয়ে দেয়। অতসীর হাত ধরতেই সর্বোচ্চ শক্তি দিয়ে অতসী ইফাসের হাত ছাড়িয়ে নেয়। ইফাস হঠাৎ অতসীর পা জড়িয়ে ধরে কান্না করে দেয়। কান্না জড়িত কণ্ঠে বলতে থাকে, অতসী প্লিজ আমাকে মাফ করে দাও। আজকের পর থেকে আমি কখনো তোমাকে কষ্ট দিব না। এখন তুমিও যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি আর নিজেকে ঠিক রাখতে পারবো না, আমি মরে যাব। অতসী পা ছাড়িয়ে বলল, যে অন্যের কথা শুনে আমাকে মারতে পর্যন্ত দুবার ভাবিনি, তাকে আমি কখনোই ক্ষমা করব না, চলবে।